হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? Yes, loud and clear. ওকে। আজকে হচ্ছে আমাদের যে ক্র্যাশ কোর্স প্রোগ্রাম আছে, ক্র্যাশ কোর্স প্রোগ্রামে আছে একটা ওয়ান কাইন্ড অফ ডেমো ক্লাস। আজকে আমাদের এই ক্লাসে আমরা মূলত বোঝানোর চেষ্টা করব যে আমরা আসলে পুরো কোর্সে কি টাইপ অফ জিনিস পড়াই সেটা আসলে আমরা রাইটিং এর মাধ্যমে বুঝবো। ঠিক আছে, আমাদের রাইটিং এ কেমন ক্লাস হয়, রাইটিং এর ক্লাসটা আমরা একটু জাস্ট দেখবো, এবং আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং দ্য কোর্স ম্যাটেরিয়ালস, কোর্স প্রসিডিউরস আর এনিথিং, তাহলে আপনারা অবশ্যই করতে পারেন, ওটার আনসারও দিব। আইএলস এর রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে সেগুলোও করতে পারেন, আমি সেই আনসারও দিব। প্লাস আমরা একটা ওভারভিউ দিব যে আমরা আসলে যে ক্লাস, যে আমাদের যে ক্র্যাশ কোর্সের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলোতে আসলে আমরা কি টাইপ অফ জিনিস পড়াবো সেরকম একটা ওভারভিউ আপনাকে দিব। ওকে। সো এখানে যারা জয়েন করেছেন আপনারা কি কেউ একজন বলতে পারবেন যে আপনাদের আইএলস এর এক্সামটা আসলে আপনারা কতদিন পরে দিতে যাচ্ছেন? 2 month পর। 2 মাস পরে? আর কেউ? জি, আমি মার্চে দিচ্ছি, মার্চের মার্চে 17। দিচ্ছেন? ওকে। জি। আমি মার্চের ফেব্রুয়ারিতে 17। দিচ্ছি। আ- আমি আমি একটা বলি আর কি। আমি যদিও প্ল্যানটা হচ্ছে বছরের শেষের দিকে, হুম। ধরেন সেপ্টেম্বরের দিকে, কিন্তু যদি আমার কনফিডেন্ট লেভেল বা আমি যদি একটু প্রিপারেশন ভালো হয়, আমি এটা এগিয়ে নিয়ে আসতে চাই, এটাই আর ওকে, কি। পারছি। আর কেউ? আচ্ছা, এটা প্রিপারেশনের পরে একজন দুই আছে। থেকে তিন মাস, 2 থেকে 3 মাসের মধ্যে একটা মানে নিজে প্রিপারেশন দিচ্ছি, 2 থেকে 3 মাসের মধ্যে পরীক্ষাটা দিতে পারবো। ওকে। যারা প্রিপারেশন নিচ্ছেন, মানে 2-3 মাসের ভিতরে যারা এক্সামটা দিবেন, তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে আপনারা যে প্রিপারেশনটা নেবেন, প্রিপারেশনের ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করা। ঠিক আছে? এবং বিফোর উই স্টেপ ইনটু এনি ফার্দার, আপনার যে কারেন্ট লেভেল, এই কারেন্ট লেভেল সম্পর্কে আপনার একটু জেনে নেওয়া দরকার। তো এই কারেন্ট লেভেল সম্পর্কে আপনি কিভাবে জানবেন? যে আপনি সবসময় খেয়াল করতে হবে আমাকে যে আমি যে এখন আইএলটিএস প্রিপারেশনটা নিব, তো আমি এখন আসলে কোন স্টেজে আছি, এটা হচ্ছে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা যে কোর্সগুলো আসলে সাধারণত অফার করি বা আমরা যে কন্টেন্টগুলো পড়াই, এগুলো সাধারণত আপনাদেরকে এমন কোনো মেসেজ দেয় যে সাধারণত যেটা আপনার প্রিপারেশন নিতে সাহায্য করে। ইটস নট লাইক যে আপনার কোনো একটা ফাউন্ডেশন লেভেল থেকে বা কোনো একটা শুরু, ইটস নট লাইক দ্যাট। আইএলস ক্লাসেস আর লাইক ইনস্ট্রাকশনাল বেসিস। ওকে, আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে, কারণ এখানে অ্যারাউন্ড 80% অফ ইউর এফোর্ট, এটা হচ্ছে দ্যাট কাউন্টস। আর মাত্র 20% বা 15% কন্ট্রিবিউশন থাকে হচ্ছে একটা ইনস্ট্রাক্টরের। কারণ এখানে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিস সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্ট থাকবেন, দেখবেন যে আপনি যে জিনিসগুলো শিখতেছেন সেটা আর আপনার কাছ থেকে যাচ্ছে না। আদারওয়াইজ আপনি আজকে একটা ক্যামব্রিজের প্যাসেজ করতেছেন রিডিং এর, আজকে দেখা যাচ্ছে 30টা হইলো, আপনি 1 সপ্তাহ যাবত আর প্র্যাকটিস করতেছেন না, 1 সপ্তাহ পরে এসে দেখবেন যে ওই সেম মানুষ জাস্ট 1 সপ্তাহ পরে আসার কারণে আপনার ওই কনসিস্টেন্সি লেভেলটা নাই। অ্যাট দ্য সেম টাইম আপনার মিস্টেক চলে আসছে হচ্ছে আপনার একেবারে তলানিতে, দেখা যাচ্ছে 15-20টা হইলো। ঠিক আছে? এইগুলো সাধারণত এড়াতে গেলেই মূলত আপনার ইয়ে করা লাগবে, কনসিস্টেন্স থাকা লাগবে। এরপরে আপনি যখন এক্সামটা দিবেন একেবারে কাছাকাছি চলে আসবে, তার মানে হচ্ছে আপনার মিনিমাম 1 মান্থ আগে আপনার আইএলটিএস এর রেজিস্ট্রেশন করতে হবে। অনেকেই যে মিস্টেকটা করে আইএলটিএস এর রেজিস্ট্রেশন করতে যায় হচ্ছে আর 10-15 দিন আছে ঠিক তখন, এটা কিন্তু কখনোই করা যাবে না। আপনার আইএলটিএস এর রেজিস্ট্রেশনটা করতে হবে হচ্ছে অ্যাটলিস্ট 1 মান্থ আগে, যাতে করে আপনার পিছনে একটা ইয়ে দেওয়ার মতো, ফোর্স দেওয়ার মতো একটা জিনিস থাকে যে ওকে, আমি তো রেজিস্ট্রেশন করে ফেলছি অলরেডি, একটা বিগ অ্যামাউন্ট অফ মানি আমার চলে গেছে। ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে, এনাফ অফ দিস অ্যাডভাইস। আমরা এখন আমাদের যে ক্লাসে আমরা যে জিনিসগুলো পড়াই সেগুলো সম্পর্কে আমরা দেখব। রাইটিং এ আমরা আসলে কোন জিনিসটা পড়াই। ওকে। তো এটা হচ্ছে আমরা হচ্ছে কথা বলবো হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 2। ঠিক আছে? আমরা মানে যে জিনিসটা আসলে মূলত ইয়ে করি সেটা হচ্ছে আমাদের আইএলটিএস এ কিন্তু আছে হচ্ছে আপনার 4টা মডিউল। ঠিক আছে? আইএলটিএস স্পিকিং,
লিসেনিং, রাইটিং আর হচ্ছে রিডিং। ঠিক আছে, আপনি যখন এক্সাম দিতে যাবেন ঠিক তখন আপনার প্রথম যে মডিউলটা হবে সেটা হচ্ছে লিসেনিং, তারপরে হবে হচ্ছে আপনার রিডিং, তারপরে রাইটিং, তারপরে হচ্ছে আপনার স্পিকিং। স্পিকিংটা কম্পিউটার বেজ যেহেতু হচ্ছে আমাদের পরবর্তীতে, তো কম্পিউটার বেজে আপনার ওই দিনেই হয় সাধারণত বর্তমানে, বাট ইন দ্য নেক্সট ফিউ মান্থস ইট উইল বি চেঞ্জ প্রবলি, কারণ আগে কম্পিউটার বেজে অনেক স্টুডেন্ট ছিল না, এই কারণে এই জিনিসটা করতো। আর এখন তো কম্পিউটার বেস ছাড়া আর অন্য কোনো অপশন নেই, তো এই কারণে এই জিনিসটা হয়তো বা আর থাকবে না, আপনার ওইটা অন্য ডেতে আপনার যেতে পারে। ওকে, তো এখন আমরা যে জিনিসটা না দেখব বা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা আইএলস রাইটিং টাস্ক 2, এইটা বলতে আমরা সাধারণত যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে আমাদেরকে একটা এসে রাইটিং লিখতে হবে, এসে লিখতে হবে। তো আইএলস রাইটিং, আইএলস এসে রাইটিং আর ওই আমাদের যে আমরা আগে যে রাইটিং দেখে আসছি, আমরা শুরুতে যে রাইটিং দেখে আসছি বা শুরু থেকে আপনি স্কুল লাইফে লিখছেন, ভার্সিটি লাইফে লিখছেন, এখনো লিখতেছেন, এই যে যে রাইটিং প্লাস ওই জিনিসটা, এটার যে মেইন ডিফারেন্স, এটার মেইন ডিফারেন্স হচ্ছে এখানে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আপনাকে ফিল করতে হয়, এবং এটা আইএলস ইনস্ট্রাকশন অনুযায়ী এটা দেওয়াই আছে। ইনস্ট্রাকশনটা হচ্ছে এমন যে আমরা যখন আইএলস রাইটিং লিখি তখন আমাদেরকে কিছু সার্টেন ক্রাইটেরিয়া আমাদেরকে ফিল করতে হয়। যেমন আমাকে কোনো কোশ্চেন দিয়েছে, সেটার ডিসিশন আমাকে দিতে হয়, তারপরে ওই ডিসিশনের রিগার্ডিং আমাকে কথা মানে আমার যে কনভারসেশনটা আছে এটা আমরা এগিয়ে নিয়ে যাই। ওয়ারাস আমরা যখন আগে লিখতাম তখন আমাদের কোনো ফরম্যাট ছিল না, কোনো গাইডলাইন ছিল না, আমরা প্রথমে ভূমিকা লিখতাম, ভূমিকাতে পুরো টপিকটাকে অ্যাড্রেস করতাম, হ্যাঁ, অ্যাড্রেস করে তারপরে আমরা ওইখানে ফার্দার এক্সপ্লানেশনে যেতাম, বাট আমরা কোনো ডিরেক্ট অ্যাপ্রোচ মানে ডিরেক্টলি কথা বলার যে অ্যাপ্রোচটা, সেরকম ধরনের কোনো অ্যাপ্রোচ কিন্তু আমরা ফলো করতাম না। আমরা যেভাবে লিখতাম পৃষ্ঠা গুণে সারা নাম্বার দিতাম, এখানে সেরকম না। এইখানে যে জিনিসটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দেখেন টু নো, যে আমাদের এখানে জাস্ট গিভ মি এ মোমেন্ট। ওকে, এইটা হচ্ছে আমার আইএলস রাইটিং, লেটস সে এটা হচ্ছে আমার আইএলস রাইটিং। এখন রাইটিং, সরি, টাস্ক 2, এই আইএলস রাইটিং টাস্ক 2, এখানে আপনার যে নাম্বার ডিস্ট্রিবিউশন, ফার্স্টে আপনাকে নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখতে হবে। আপনার যে টাস্ক 1 আছে, এই টাস্ক 1টা হচ্ছে মূলত রিপোর্ট রাইটিং, ঠিক আছে, এবং এখানে আপনার নাম্বার হচ্ছে 33.33, এটা হচ্ছে আপনার নাম্বার। আর থাকে হচ্ছে কত টাস্ক 2তে, 66.67% নাম্বার হচ্ছে আপনার টাস্ক 2তে। তাহলে দেখতেই পাচ্ছেন এইখানে যে নাম্বার তার ডবল নাম্বার হচ্ছে এখানে। যেহেতু এখানে ডবল নাম্বার, তাহলে আপনাকে এখানে এফোর্টটাও বেশি দিতে হবে, কারণ আপনার আইএলস এর যে ব্যান্ড স্কোর, এই ব্যান্ড স্কোরটা ফুললি ডিপেন্ড করবে হচ্ছে আপনার এই টাস্ক 2 এর উপর, মানে আপনার রাইটিং এর যে ব্যান্ড স্কোরটা আছে, কারণ ডবল নাম্বার। তো এই কারণে আপনার এখানে যখন আপনি প্রিপারেশনটা নেবেন, তখন প্রিপারেশনটা নেওয়ার সময় আপনাকে অবশ্যই এইটার উপর একটু এক্সট্রা কেয়ার দিতে হবে, নট লাইক দ্য টাস্ক 1। এখন টাস্ক 2তে আমাদের যে নাম্বারিং ক্রাইটেরিয়া আছে, এই নাম্বারিং ক্রাইটেরিয়াটা আমরা যদি একটু দেখি, নাম্বারিং ক্রাইটেরিয়া হচ্ছে আপনার টাস্ক রেসপন্স। এই টাস্ক রেসপন্সে হচ্ছে 9 এখানে, এরপরে যখন আপনি যাবেন সিসি, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, এরপরে হচ্ছে আপনার এলআর মানে লেক্সিক্যাল রিসোর্স, আর এরপরে হচ্ছে আপনার গ্রামার, ঠিক আছে। এই প্রতিটা পার্টে হচ্ছে আপনার 9 করে নাম্বার, ইন্ডিভিজুয়াল ব্যান্ড। এরপরে যখন আপনার এইখান থেকে আপনার নাম্বারগুলো পাবেন, যেমন
টাস্ক রেসপন্স মানে হচ্ছে আপনি যে অ্যান্সারটা লিখেছেন এই অ্যান্সারের সবগুলো যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো আপনি ফুলফিল করেছেন কিনা সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার টাস্ক রেসপন্সের নাম্বারটা। ঠিক আছে, এরপরে আপনার কোহেরেন্স অ্যান্ড কোহেশন। এখানে হচ্ছে আপনার যে অ্যান্সারটা দিচ্ছেন সেটা ক্লিয়ারলি কিনা এবং আপনার যে আইডিয়া লিখেছেন সেটার লজিক্যাল ফ্লো অফ আন্ডারস্ট্যান্ডিংটা কেমন ছিল সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার এইখানের 9টা। এরপরে হচ্ছে এটা ভোকাবুলারি, এরপরে হচ্ছে এটা গ্রামার। এটা আমরা সবাই জানি যে ভোকাবুলারি এবং গ্রামার। এখন এই যে যে দুইটা পার্ট, এই টাস্ক রেসপন্স আর সিসি, এই দুইটা পার্টের নাম্বার হচ্ছে আপনার হিডেন, যেটা ভিজিবল না, কাইন্ড অফ ভিজিবল না, কারণ এখানে অনেক ধরনের পার্শিয়ালিটি আছে। পার্শিয়ালিটি বলতে কি, যেমন কেউ বলতেই পারেন যে ভাই তাহলে আমি একটা ইন্ট্রোডাকশন লিখছি, আর যে স্ট্রাকচারটা আছে ইন্ট্রোডাকশন, দুইটা বডি প্যারাগ্রাফ লিখবেন, একটা কনক্লুডিং প্যারাগ্রাফ লিখবেন, এই চারটা আমাদের এই আপনার মেন ইয়ে হচ্ছে আমাদের চারটা, আইএলটিএস রাইটিং এ চারটা ইন্ট্রোডাকশন, দুইটা বডি প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে কনক্লুশন। এখন টাস্ক রেসপন্স মানে তো এই হয়ে গেল যে আমাকে যা ছিল দরকার ছিল লেখার ওটা লিখছি কিনা। ঠিক আছে, চারটা লিখলেই কিন্তু আপনি এইখানে 9 পাবেন না, আপনাকে কিন্তু চারটা লিখলেই এখানে 9 দিবে না। এখানে আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে আপনি যে ইন্ট্রোডাকশনটা লিখেছেন এই ইন্ট্রোডাকশনের পরে আপনি যে বডি প্যারাগ্রাফে আসছেন সেইখানে এসে আপনার যে লজিক্যাল ফ্লো অফ আন্ডারস্ট্যান্ডিং, টপিকের সাথে পারফেক্ট অ্যালাইনমেন্ট, মানে আপনার যে টপিক সেন্টেন্স গুলো লিখতেছেন এইগুলোর সাথে আপনার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, এগুলোর উপর হচ্ছে কাইন্ড অফ ডিপেন্ড করবে আপনার এই টাস্ক রেসপন্সের নাম্বারটা। এটাও সেম, কোহেরেন্স এন্ড কোহেশন, ওয়েদার ইট ইজ ক্লিয়ার অর নট, এটার উপর ডিপেন্ড করবে হচ্ছে এই 9। এর ভিতরে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যে আপনি যে এক্সাম্পলটা দিচ্ছেন এই এক্সাম্পলটা কি কোয়ালিটিফুল ছিল, এক্সাম্পল যেটা দিয়েছেন সেটা কি আসলে যে টপিক সেন্টেন্সটা লিখছেন তার সাথে কি একমত বা তাকে সাপোর্ট করে। এই যে যে কাম্পল অফ হিডেন ক্রাইটেরিয়া, এই হিডেন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করবে হচ্ছে এই 9। ওয়ারাস এই দুইটা কাইন্ড অফ ভিজিবল। ভোকাবুলারি কম, ভোকাবুলারিতে মিস্টেক আছে, এটার ভিতরে লেক্সিক্যাল রিসোর্সে চলে গেল। এখানে জিআর গ্রামাটিক্যাল মিস্টেক আছে, স্পেলিং হইতে পারে, সেটা টেন্স রিলেটেড হইতে পারে, সেন্টেন্সের স্ট্রাকচার রিলেটেড হইতে পারে, এগুলো আছে, এখান থেকে আপনাকে নাম্বার কমাই দিবে। এই দুইটা হচ্ছে তার মানে হিডেন, আর এই দুইটা হচ্ছে আপনার ভিজিবল। তো আমরা যে পড়াই, আমরা যখন কোনো ক্লাস নেই বা আমরা যখন কোনো টপিক নিয়ে পড়াই, আমরা হচ্ছে অলওয়েজ ফোকাস রাখি যে এই দুইটা পার্ট যাতে স্টুডেন্টকে সঠিকভাবে আমরা দিয়ে দিতে পারি। কারণ যে এই দুইটা পার্ট, এই যে হিডেন যে দুইটা পার্ট, এই হিডেন দুইটা পার্টে কি কি হিডেন, আর সেটা কিভাবে আপনি মেনটেন করলে আপনি এখানে খুবই ভালো নাম্বার পাবেন এই দুইটা সেক্টরে। এবং এই দুইটার নাম্বারের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে, কারণ যে হাফ অফ দ্য মার্ক যদি আপনি ইজিলি কভার করতে পারেন, এবং এখানে শুধু আমরা যে জিনিসগুলো দেখাই দিব ওই জিনিসগুলো ফলো করলে আপনি এখানে অ্যারাউন্ড এই 18-র ভিতরে অ্যারাউন্ড 15 বা 16 আপনি পেয়ে যাবেন ইজিলি ভাবে। বাদ বাকি যেটা ওই যে 9 আর 9, এখানে যদি আপনার একটু খারাপও হয়ে থাকে, যেমন এখানে কিন্তু ভোকাবুলারি বাড়াতে গেলে আপনার ভোকাবুলারি মুখস্থ করা লাগবে, গ্রামাটিক্যাল রেঞ্জ করতে গেলে এর ভিতরে অনেক প্র্যাকটিস আছে, বাট এই দুইটার জন্য কিন্তু আপনার ওরকম টাইপ অফ কোনো এফোর্ট দেওয়া লাগবে না। এটা লেস এফোর্টে 15 থেকে 16 সিকিউর করা ইজ ভেরি ইজি। তো আমরা হচ্ছে মূলত আমাদের যে স্লাইডটা আমরা এখন দেখাবো, স্লাইডে মূলত এই যে যে জিনিসগুলা, এই জিনিসগুলাই মূলত হাইলাইট করা। ঠিক আছে, ওকে। তো এখন হচ্ছে আমরা দেখি যে আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর ভিতরে কি আছে। আমরা যেটা বললাম যে অলরেডি যে ক্যারিজ ডাবল মার্ক দেন টাস্ক 1, টাস্ক 1 থেকে এখানে নাম্বারটা হচ্ছে ডাবল, যেহেতু ডাবল নাম্বারটাও টাইমটাও ডাবল দিতে হবে 20, আর এখানে হচ্ছে 40। আপনার এক্সামটা হচ্ছে 60 মিনিটস, 40 মিনিট ইনভেস্ট করতে হবে হচ্ছে এখানে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি যে টাইমটা ইনভেস্ট করব, ঠিক আছে, এই ইনভেস্টমেন্টটা কিন্তু 40 মিনিটে আপনি লিখবেন না, এই 40 মিনিটের ভিতরে কিন্তু ব্রেইন স্টর্মিং এর একটা বিষয় আছে, মানে আপনি যা লিখবেন হ্যাঁ, অ্যাটলিস্ট ভাবতে হবে তো। ভাবতে হবে। হুম। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করা লাগবে। আর এরপরে হচ্ছে ওয়ার্ড কাউন্ট অ্যাটলিস্ট 250 ওয়ার্ড আপনাকে লিখতে হবে। আর বলছে কি সো মোর দ্যান 250 ইজ অ্যাকসেপ্টেড, আপনাকে অ্যাটলিস্ট 250 লিখতে হবে। এখন হোয়াট উইল বি দ্য আইডিয়াল লেন্থ, একটা রেসের আইডিয়াল লেন্থ কত, কারণ এখানে কিন্তু আসলে ওয়ার্ড গুনে
বা কে কত বড় লিখছে ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে নাম্বার দেওয়া হয় না। আপনাকে নাম্বার দেওয়া হয় হচ্ছে দ্য কোয়ালিটি ইউ হ্যাভ ইন ইউর রাইটিং, সেটার উপর ডিপেন্ড করে আপনার নাম্বার দেওয়া হয়। তো এখানে আসলে পেজ বাই পেজ লিখে তো আসলে লাভ নেই। তো আমার যতটুকু দরকার ঠিক ততটুকুই লিখতে হবে। তো আইডিয়াল লেন্থ হচ্ছে আপনার, আমরা যদি আইডিয়াল লেন্থ ধরি, আপনার আইডিয়াল লেন্থ হচ্ছে আপনি যে ইন্ট্রোডাকশন লিখবেন অ্যারাউন্ড 35 to 50 ওয়ার্ড আপনার ইন্ট্রোডাকশনে। 35 থেকে 50টা ওয়ার্ড হলে ইজ গুড এনাফ। ঠিক আছে। আর এরপরে যে বডি প্যারাগ্রাফ 1, এই বডি প্যারাগ্রাফ 1-এ অ্যারাউন্ড 90 to 95 ওয়ার্ডস ইজ গুড এনাফ। বডি প্যারাগ্রাফ 2-তে সেম 90 to 95 ওয়ার্ডস। আর কনক্লুশনে অ্যারাউন্ড 30 to 35 ওয়ার্ডস। এই হচ্ছে, এবং এটা যোগ করলে অ্যারাউন্ড 280 to 310 এরকম আসে। ঠিক আছে। এই হচ্ছে আপনার লেখার দূরত্ব হওয়া উচিত। এইটুকু লিখলে ইজ গুড এনাফ। আপনার 350-400 ওয়ার্ড লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, ওইটা আপনাকে হেল্প করবে না আলটিমেটলি, শুধু আপনার টাইমই নেবে। এখন কথা হচ্ছে, অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই তাহলে কোনটা আমি আগে লিখবো, টাস্ক 1 নাকি টাস্ক 2? এটা একটা মানে মেজর কনফিউশন এক্সামে। এক্সামে যার যেটা সুবিধা হয় সে অবশ্যই তাই লিখবেন। বাট আমার কাছ থেকে যদি কেউ অ্যাডভাইস চায় তাহলে আমি অবশ্যই সবসময় বলি, যেটা আমরাও করে আসছি, টাস্ক 1টা আগে লেখা। এর প্রধান কারণ হচ্ছে এইখানে আপনার ভাবার বিষয় হচ্ছে কম। মানে আপনার যে কোন একটা অ্যান্সার লিখবেন, লিখার আগে যে ভাবার যে বিষয়টা আছে সেটা এখানে এই পার্টটা কম। টাস্ক 1-এ ব্রেন স্টর্মিং এর ব্যাপারটা একটু বেশি। এর প্রধান কারণ হচ্ছে টাস্ক 1-এ আপনি যে স্ট্রাকচারটা আপনাকে দেয়া হইলো, স্ট্রাকচারটা আসলে আপনি কোন ভাবে এক্সপ্লেইন করবেন, এখানে কোন জিনিসটা আপনি সিগনিফিক্যান্ট ধরবেন, কোন জিনিসটা সিগনিফিক্যান্ট না, তার একটা গ্রুপিং করা দরকার। হ্যাঁ, এই সব কিছু মিলায় ওইখানে আসলে অ্যারাউন্ড 5 to 6 মিনিটের একটা থিঙ্কিং আপনার দরকার। তো এইটা ফ্রেশ মাইন্ডসেটে ভালো হয়, এই কারণেই হচ্ছে মূলত আমরা সাজেস্ট করি যে আপনারা ওইটা প্রথম দিকে দেখবেন, তাহলে ওইটা আপনাদের জন্য ভালো হবে। ওকে। এরপরে যেটা, সেটা হচ্ছে এই যে যা বললাম আমরা, ইন্ট্রোডাকশন টু বডি প্যারাগ্রাফ, আর হচ্ছে একটা কনক্লুশন। ওকে। এরপরে দেখেন আপনাদের ইন্ট্রোডাকশনটা। আমরা যে আজকের যে মূলত মানে ক্লাসটা হবে, এটা মূলত হচ্ছে আমাদের ওই একটা পার্ট নিয়ে, ইন্ট্রোডাকশন। ওকে। ইন্ট্রোডাকশন আপনার যে যে পুরো এসে রাইটিংটা আছে এটার একটা ইন্টিগ্রাল পার্ট। এই ইন্টিগ্রাল পার্ট, এটার প্রধান কারণ কি? কারণ এই ইন্ট্রোডাকশনের ভিতরে আপনার একটা মাদার স্টেটমেন্ট রয়েছে। ওকে। মাদার স্টেটমেন্ট মানে কি? একটা মেইন স্টেটমেন্ট, একটা মেইন বিষয়, যেটা আসলে ছাড়া ইন্ট্রোডাকশন, আইএলস এর ইন্ট্রোডাকশন হবে না। অন্য কোথাও হইলেও আইএলস এর ইন্ট্রোডাকশন হবে না। কেউ একজন বলতে পারবেন এই জিনিসটা আসলে কি? ইন্ট্রোডাকশনের ভিতরে মাদার স্টেটমেন্ট বা যেটা মেইন স্টেটমেন্ট, যেটা ছাড়া আসলে হবেই না, সেটা আসলে কি আইএলস এ? কেউ একজন বলতে পারবেন? ওপিনিয়ন। অপিনিয়ন, হ্যাঁ, ওইটার একটা টার্মস এর নাম আছে, ওইটা কেউ একজন বলতে পারবেন? প্যারাফ্রেজিং। আবার প্যারাফ্রেজিং বলছেন একজন, আর কেউ? একটু বলবেন আরেকবার বিষয়টা? থিসিস স্টেটমেন্ট। একজন আপু বলছে হচ্ছে থিসিস স্টেটমেন্ট। হ্যাঁ, থিসিস স্টেটমেন্ট ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি? থিসিস স্টেটমেন্ট। ঠিক আছে, থিসিস স্টেটমেন্ট যদি আমার এটার নাম হয়, তাহলে আমাদের এই যে থিসিস স্টেটমেন্ট, এটাকে আমরা মাদার স্টেটমেন্ট কেন বলি? কারণ এই থিসিস স্টেটমেন্টের আপনি যা লিখবেন সেটার সাথে যদি পারফেক্টলি অ্যালাইন না হয়, আপনার বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, ইভেন কনক্লুশনস, এটা যদি এটার সাথে না মিলে, এটাকে যদি সাপোর্ট না করে, ও হচ্ছে মনে করেন যে এখন নির্বাচনে দাঁড়াইছে, মনে করেন এখন বিএনপি বা জামাত, তো বিএনপির লোকজন তাকে ফলো করবে। তো এই জিনিসটা হচ্ছে ওই বিএনপি বা জামাত, বাদ বাকি যেগুলো আছে ওদেরকে ফলো করা লাগবে। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম। এখন
ওই যে একজন ভাইয়া বললেন যে প্যারাফ্রেসিং, একজন আপু বললেন প্যারাফ্রেসিং। প্যারাফ্রেসিং যেটা আছে তার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। ইন্ট্রোডাকশনের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, আর 2 নাম্বার হচ্ছে থিসিস স্টেটমেন্ট। ওকে, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট আর 2 নাম্বার হচ্ছে থিসিস স্টেটমেন্ট। ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টে কি করব আমরা? প্যারাফ্রেজ করব। আমাকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে জাস্ট ওইটাকে ধরে প্যারাফ্রেসিং করব, মানে একটু সিনোনিম এড করব, একটু নট অ্যান্টোনিম, আবার কেউ অ্যান্টোনিম অ্যাড করেন না, শুধু সিনোনিম। আর ওইটাকে একটু রিইটারেট করা বা নতুন আঙ্গিকে একটু লেখা, বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম। ওকে, ভেরি সিম্পল। এরপরে হচ্ছে আমি আরেকটা কাজও করতে পারি। দেখেন এখানে আছে প্যারাফ্রেজ দ্য এসে কোশ্চেন, অথবা ইউ ক্যান গো উইথ বিগিন উইথ এ জেনারেল স্টেটমেন্ট। আমরা প্রথমে কি করতে পারি, চাইলে একটা জেনারেল স্টেটমেন্ট দিয়েও শুরু করতে পারি। যেমন আমাকে স্মোকিং নিয়ে বলছে, আমরা বলতাম যে স্মোকিং হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুস নাওয়াডেজ। এরপরে আমি আমার যে কোশ্চেন দিয়েছে যা বলছে সেটাকে প্যারাফ্রেজ করতে পারি, এটাও আমরা করতে পারি, বাট ওইটা অপশনাল। বাট মাস্ট যেটা থাকা লাগবে সেটা হচ্ছে প্যারাফ্রেজিং দ্য কোশ্চেন স্টেটমেন্ট, দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। এটা লেখার পরের স্টেটমেন্টটাই হবে হচ্ছে থিসিস স্টেটমেন্ট। ঠিক আছে? এবং এই যে যে ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনের লেন্থ হবে 2 to 3 সেন্টেন্সেস, নট মোর দ্যান দ্যাট। আপনি যদি এর বেশি লেখেন তাহলে আপনি লস করবেন, সব দিক দিয়ে লস। ঠিক আছে? এই পার্টে আপনার নাম্বার কম আসবে ইন্ট্রোডাকশনে। মেক শিওর 2 থেকে 3টা সেন্টেন্সের বেশি যেন এটা না হয়। এরপরে রিস্টেট দ্য এসে কোশ্চেন ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস, দ্যাটস লাইক দ্য প্যারাফ্রেজিং দ্য কোশ্চেন। অ্যাভয়েড সিম্পলি কপিং দ্য অরিজিনাল ওয়ার্ডিং। আপনাকে কি অ্যাভয়েড করতে হবে? সিম্পলি কপিং দ্য ওয়ার্ডিং, মানে আমার যা দিছে ওইটাকে সিম্পলি কপি করা যাবে না। যদি কেউ কপি করে বা একই ওয়ার্ড বারবার রিপিট করে, তার মানে সে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, যে ভোকাবুলারি পার্ট আছে সেখান থেকে সে নাম্বার কম পাবে। ভেরি সিম্পল। ওকে, এখন আমাদের যে ইন্ট্রোডাকশন কি বলছে, স্টেট ইউর পজিশন, থিসিস স্টেটমেন্ট। এইটা হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। থিসিস স্টেটমেন্টটা কি? যেমন আমাকে বলল যে do you believe or do you think the current scenario is a positive statement? এখন আমি বললাম কি যে আহ, আহ, well I'm going to give my decisions, or I'm going to explain what I think in the later half of the paragraph, or at the end of the paragraph. মানে আমি আমার যা যা কিছু বলবো, যে ডিসিশন আছে, এটা আমি এখন বলবো না ভাই, পরে বলবো। তাহলে কিন্তু হবে না। আপনার এই স্টেটমেন্টটা একেবারে ডিরেক্টলি অ্যাড্রেস করতে হবে যে ওকে, আমি এটা মনে করি। এখানে বলছে ক্লিয়ারলি স্টেট ইউর অপিনিয়ন অর পজিশন অন দ্য টপিক ইন এ থিসিস স্টেটমেন্ট। আপনার পজিশনটা কি, আমি কার পক্ষে, কার পক্ষে সেটা আমাকে এখানে বলে যাও। দিস শুড বি এ ডিরেক্ট আনসার টু দ্য এসে কোশ্চেন। এটা আপনার যে এসে কোশ্চেন আছে এটার একটা ডিরেক্ট আনসার। এরপরে বলছে মেক ইট ক্লিয়ার টু দ্য এক্সামিনার হোয়াট ইউর এসে উইল আর্গিউ। এটা আসলে এমন হওয়া উচিত যে জিনিসটাতে কোনো একটা আর্গুমেন্টেটিভ টপিক থাকে। এর ভিতরে যদি কিছুই না থাকে তাহলে আমি কি নিয়ে আর্গিউ করব? যেমন আই অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট, আমি নর্মালি বললাম, আমাকে বলছে যে তুমি কি অ্যাগ্রি করো কিনা, আমি বললাম আই অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট। তাহলে দেখেন এইটা নিয়ে আসলে তেমন কোনো কিছু আর্গিউ করার নেই। বাট আমি যদি এটাকে বলি আই অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট বিকজ অফ দিস, সিম্পলি জাস্ট একটা পয়েন্ট বলে গেলেই হয়ে গেল। তাহলে আমরা কি করব পরবর্তীতে, যে অ্যাগ্রি তো অবশ্যই করি, বাট কি নিয়ে অ্যাগ্রি করি সেটা নিয়ে আমরা কথা বলতে পারবো। এটাই হচ্ছে বলা হয় যে মেক ইট ক্লিয়ার টু দ্য এক্সামিনার হোয়াট ইউর এসে উইল আর্গিউ। ঠিক আছে? ও একজন বলছেন আই অ্যাগ্রি দ্যাট বোথ আর নেসেসারি ফর ব্যালেন্স ডেভেলপমেন্ট। হ্যাঁ, অবশ্যই বলা যাবে। আপনি নিউট্রালও থাকতে পারবেন। ঠিক আছে, নিউট্রালও থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে আমরা যে একটু আগে যেটা দেখলাম। এখানে দেখেন আমরা কাপল অফ থিসিস স্টেটমেন্টের এক্সাম্পল দেখবো, যে হোয়াট ইজ এ গুড থিসিস স্টেটমেন্ট, হোয়াট ইজ এ রং থিসিস স্টেটমেন্ট। দেখেন
বি ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক, ভেগ, ডোন্ট বি ভেগ। ভেগ কোনটা দেখেন, টেকনোলজি ইজ ইম্পর্টেন্ট। আমাকে বলছে ডু ইউ থিঙ্ক টেকনোলজি ইজ ইম্পর্টেন্ট, আমি বললাম যে ইয়েস টেকনোলজি ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ভেগ। ওয়ারাস গুড কি হতে পারে, টেকনোলজি ইমপ্রুভস এডুকেশন বাই প্রোভাইডিং অনলাইন রিসোর্সেস, ইন্টারাক্টিভ লার্নিং অ্যান্ড গ্লোবাল কমিউনিকেশন। আমি পজিটিভ বললাম, বাট আমি আসলে ওই যে যে আমার পরবর্তীতে যে আমি যে ডেসক্রাইব করব বা আমি যে কথা বলবো, কি বিষয়ে কথা বলবো, পজিটিভের তো আর অনেক কিছু আছে, তো কি বিষয় নিয়ে কথা বলবো সেটা একটু বলে গেলে ভালো হয়, যে providing online resources, interactive learning, and global communication. That's what I'm going to talk about. Okay. এরপরে হচ্ছে টেক এ পজিশন, আমাকে যে কোনো একটা পজিশন নিতে হবে। দেখি কি রকম, দেখেন সাম পিপল থিঙ্ক হোমওয়ার্ক ইজ গুড, আদার্স ডোন্ট। মানে আপনার কোশ্চেন এরকম আছে, আপনি বলছেন যে কাউকে কোনো কিছু না বলে আপনি বলছেন যে কিছু মানুষ মনে করে রাইট, কিছু মানুষ মনে করে রং। এভাবে বললে কিন্তু হবে না। ওয়ারাস কি হবে, হোমওয়ার্ক শুড বি লিমিটেড বিকজ ইট রিডিউসেস চিলড্রেন্স ফ্রি টাইম, causes stress, and does not always improve learning. আমার প্রথমটা কি ছিল, সাম পিপল থিঙ্ক হোমওয়ার্ক ইজ গুড, আদার্স ডোন্ট। এভাবে না বলে যে কোনো একটা দিকে যাইতে হবে, যে হোমওয়ার্ক শুড বি লিমিটেড। আমি বলতেছি কি হোমওয়ার্ক শুড বি লিমিটেড, হোমওয়ার্ক বেশি হওয়া উচিত না বলে আমি আবার কি করতেছি, বিকজ ইট রিডিউসেস চিলড্রেন্স ফ্রি টাইম, কজেস স্ট্রেস অ্যান্ড ডাজ নট অলওয়েজ ইমপ্রুভ লার্নিং। এরপরে আমরা একটা অ্যাকচুয়াল দেখি আমাদের এক্সামে কেমন থাকে। যেমন এটা হচ্ছে যদি কোশ্চেন হয় যে সাম পিপল থিঙ্ক স্টুডেন্টস শুড স্টাডি অ্যালোন, কিছু মানুষ মনে করে স্টুডেন্ট শুড স্টাডি অ্যালোন, while others believe group study is more effective, discuss both views and give your own opinion. এইটাকেও বলতে পারেন এটা কি টাইপ অফ এসে, ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। Advantage, disadvantage. আর কেউ, Agree, disagree. একজন বলছেন এগ্রি ডিসএগ্রি, আরেকজন, আর কেউ, ওপিনিয়ন, ওপিনিয়ন। ওপিনিয়ন স্টেটমেন্ট। এগ্রি ডিসএগ্রি আর ওপিনিয়ন তো একই জিনিস। আর কেউ, আর কেউ, স্ট্যান্ডার্ড লেভেল, স্টাডি, স্ট্যান্ডার্ড লেভেল অফ স্টাডি, স্ট্যান্ডার্ড লেভেল অর সামথিং। বা এটা কি টাইপ অফ এসে, এসের নাম কি, এসে কি টাইপ অফ, আমাদের আইএলস এর কি টাইপ অফ এসে আছে, কেউ বলতে পারেন, বলেন তো কি কি Discussion টাইপ আছে? অফ এসে আছে। হ্যাঁ, Is একটা it আপু বলছেন হচ্ছে ডিসকাশন discussion আছে, হ্যাঁ আছে? এক্স্যাক্টলি, হ্যাঁ এটা হচ্ছে ডিসকাশন বেজেছে। ওকে, আমরা যেহেতু অনেকেই জানেন না, আমরা একটা জিনিস আপনাদের দিকে দেখাই যে আসলে কি টাইপ অফ এসে আপনাদের এখানে আছে। ঠিক আছে, দেখেন আমাদের প্রথম যে এসে টাইপ, সেটার নাম হচ্ছে কি অপিনিয়ন অথবা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি। এটা হচ্ছে আপনার আইএলস এর সিলেবাস, আমরা বলি না সিলেবাস কি কি কোশ্চেন আসবে, এটা হচ্ছে আপনার আইএলস এর সিলেবাস। প্রথমটা হচ্ছে অপিনিয়ন অথবা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি কোশ্চেন। এটা চেনার উপায় কি, কিভাবে চিনি, দেখবেন কোথাও থাকে এরকম, টু হোয়াট এক্সটেন্ট, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। এইটা একটা, আর একটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অন দিস। অথবা অপিনিয়নের বদলে হোয়াট ইজ ইউর স্ট্যান্স অন দিস, এরকমও বলতে পারে। ঠিক আছে, এইটা দেখে আপনাকে চিনতে হবে যে এটা আসলে আপনাকে অপিনিয়ন বেস বা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি কোশ্চেন দিছে, কারণ এখানে প্রতিটা কোশ্চেনের অ্যান্সারের যে ইন্ট্রোডাকশনটা আছে এটা কিন্তু একটু ডিফারেন্ট এবং লেখার ধরনগুলো আলাদা। আপনি যদি কোশ্চেন টাইপ না চিনতে পারেন তাহলে কিন্তু ইজ গোয়িং টু বি এ ট্রাবলসাম ফর ইউ।
কারণ কোশ্চেন টাইপ না জানলে আপনি অ্যান্সারটা দিবেন অন্য কোশ্চেনের মতো, নাম্বার পাবেন না। ঠিক আছে? 2 নাম্বার যে একবার একটু বলবেন মানে জি কোন কোন রাইট কোন কোন টাইপসের রাইটিং টাস্ক 2 তে আসতে পারে? যেমন এটা তো একটা ওপিনিয়ন এগ্রি আমি ডিসএগ্রি। বলতেছি, আমি সবগুলোই বলতেছি, দেখেন এই যে সবগুলোই বলতেছি। তাহলে দেখলেন যে একটা হচ্ছে অপিনিয়ন বেস, এর পরের যেটা 2 নাম্বারে আসে, মানে অপিনিয়নের পরে যেটা আসে সেটা হচ্ছে ডিসকাশন এসে। ডিসকাশন এসে, ডিসকাশন এসে কোনটা? ডিসকাস both views and give your own opinion। একটু আগে আমরা যেটা দেখলাম, ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন, অলওয়েজ এটাই বলবে। ঠিক আছে? ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন, এটা হচ্ছে আপনার ডিসকাশন বেসেসে। এর পরের যেটা সেটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এইখানে কোশ্চেন আছে 2টা, এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ভিতরে আবার 2টা টাইপ অফ আছে, বুঝতে পারছেন? এইটাকে কিন্তু সবচেয়ে বেশি মিস্টেকটা করে হচ্ছে এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে, সবচেয়ে বেশি মিস্টেক হয় এইখানে। কিভাবে হয় দেখেন, 2 টাইপ অফ কোশ্চেন, অ্যান্সারটাও হবে 2 রকমের। আমরা একটু আগে বললাম যে আমাদের থিসিস স্টেটমেন্টে কি হবে, আমাদের ডিরেক্ট ডিসিশন দিতে হবে, একটু আগেই বললাম। অথচ এইখানে এসে কিন্তু আমি আপনাকে ওইটা বলতে পারতেছি না, আমাদের ওই স্টেটমেন্টটা আবার আমাদের ফেরত আনা লাগতেছে। কারণ এইখানে একটা টাইপ অফ আছে যেখানে আপনার ডিরেক্ট ডিসিশনের কোনো দরকার নেই, আপনি দিলে আরো ভুল, আপনি যদি দেন তাহলে ভুল। ঠিক আছে? তাহলে তো আমাদের কথা আর এক থাকলো না। কেন থাকলো না আমরা একটু দেখি। 2টা টাইপ অফ থাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে। ফার্স্ট টাইপ, হোয়াট আর দি অ্যাডভান্টেজেস or disadvantages। এটা হচ্ছে একটা টাইপ। আর সেকেন্ড টাইপ হচ্ছে do the advantages outweigh the disadvantages। এটা হচ্ছে আপনার সেকেন্ড টাইপ। তাহলে এই 2টার ভিতরে পার্থক্য কি? কেউ একজন বলতে পারবেন এই 2টার ভিতরে পার্থক্য কি আসলে? একটা হচ্ছে বলতেছে হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, সরি নট অর, এটা হবে অ্যান্ড, হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। আর পরেরটা বলতেছে কি আপনাকে, ডু দি অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। এই 2টার ভিতরে পার্থক্য কি কেউ একজন বলতে পারবেন? ফার্স্টটা তো ভাইয়া অ্যাডভান্টেজ এর ডিসঅ্যাডভান্টেজ সেপারেট করে বলা আছে, আর সেকেন্ডটাতে অ্যাডভান্টেজটা ওভারফ্লো করতেছে ডিসঅ্যাডভান্টেজের উপরে, মানে টপ আমাকে বলতেছে প্রায়োরিটি পাচ্ছে আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ, অ্যাডভান্টেজটা আমাকে প্রায়োরিটি কোনো পাচ্ছে। একটাকে প্রায়োরিটি, হ্যাঁ কোনো একটা যে সেটা আপনাকে আপনি এইভাবে করছে বলে যে আপনাকে ওইটাই প্রায়োরিটি এমন কোনা, মানে আপনাকে বলছে যে তোমার কি মনে হয় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি? আপনার যদি মনে হয় অ্যাকচুয়ালি এক্সামে যে দেখলেন যে ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজের থেকে বেশি, তাহলে অবশ্যই আপনি ওই ওই পথে যাবেন। বলবেন যে আই ডু বিলিভ দ্যাট অ্যাডভান্টেজেস অর সরি ডিসঅ্যাডভান্টেজেস ক্লিয়ারলি আউটওয়ে দ্য বেনিফিটস অফ সামথিং, যেটার নাম হবে সেটা। তাহলে আমরা এই যে যেখানে আমাদের এইটা হবে, এই 1 নাম্বার যেটা হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, সেখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, নো ডিরেক্ট আনসার। এখানে আপনার ডিরেক্ট আনসার বা ডিসিশনের কোনো দরকার নেই, আপনি জাস্ট বলবেন কি দিজ আর দ্য পসিবল অ্যাডভান্টেজেস, হাউএভার দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজেস দ্যাট উই ক্যানট ইগনোর। এইভাবে বলে আমি আমার এসে ডেসক্রিপশনে চলে যাব। মানে আমি বলতেই চাচ্ছি যে আমি আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে জাস্ট ডিসকাস করব, আই এম নট গোয়িং টু টেল দ্যাট হু ইজ আউটওয়েইং হুম, কে আসলে কাকে আউটওয়ে করতেছে সেটা আমি বলবো না। বাট এইখানে এসে এই কোশ্চেন এসে যদি আপনি এইটার মতো কথা বলেন যে দিজ আর
there are a couple of advantages. However, there are also disadvantages. এরকম যে যদি বলেন নর্মালি তাহলে কিন্তু হবে না, আপনাকে যে কোনো একজনের পক্ষ নিতেই হবে। সেটা হচ্ছে কিভাবে নিবেন, যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজকে আউটওয়ে করে সেটা আপনাকে বলতে হবে যে অ্যাডভান্টেজেস হেয়ার ক্লিয়ারলি আউটওয়ে দ্য ড্রব্যাকস। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ডিরেক্ট। স্যার প্রথমটাতে পার্সোনাল ওপিনিয়ন দেয়া যাবে না? না, প্রথমটাতে পার্সোনাল অপিনিয়ন দেওয়া যাবে না, আর পরেরটাতে হচ্ছে আপনি পার্সোনাল অপিনিয়ন দিবেন, মানে আপনাকে যে কোনো একজনের পক্ষ নিতে হবে। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমরা কয়টা লিখলাম তাহলে, আমাদের হইল হচ্ছে 3টা, আরো আছে হচ্ছে 2টা। আপনাদের টাইপ হচ্ছে মোট 5টা টাইপ। ঠিক আছে, আপনাদের টাইপ হচ্ছে মোট 5টা, এখানে হচ্ছে 4 ফ্রম 4 হচ্ছে কি, প্রবলেম সলিউশন। ঠিক আছে, প্রবলেম এন্ড সলিউশন। প্রবলেম এন্ড সলিউশনে আপনাকে ডিরেক্টলি বলেই দিবে হোয়াট আর দি প্রবলেম and what are the problems and give any possible solution. What are the problem and give any possible solution, এটা আপনাকে বলতে হবে। ঠিক আছে, এখানেও সেম, আমাদের কোনো ডিরেক্ট অ্যাপ্রোচের কোনো দরকার নেই, এখানে কিন্তু আমাদের ডিরেক্ট নাই। ওই যে আমরা যে বলবো যে ডিরেক্টলি একটা কোশ্চেনের আনসার দিয়ে দেওয়া থিসিস স্টেটমেন্টে, ওই যে কার পক্ষে আছি, আমাদের এখানে পক্ষপাতিত্বের কোনো দরকার নেই। আপনি কোশ্চেনটা দেখলেই বুঝবেন, আপনাকে বলেই দিয়েছে যে হোয়াট আর দি প্রবলেমস অ্যান্ড গিভ এনি পসিবল সলিউশনস টু দিস প্রবলেম। এরকম টাইপ অফ কোশ্চেন হচ্ছে আপনার থাকবে। তাহলে এখানে আমাদের কোনো ডিরেক্ট অ্যাপ্রোচ নেই, আমরা শুধু বলবো যে দিজ আর দ্য প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ দিস ইস্যু অ্যান্ড দেয়ার কাপল and these are the possible solutions we can take to mitigate this. ওকে, এইটা হচ্ছে আমরা বলবো। এরপরে যেটা, সেটা হচ্ছে আর একটা লাস্ট আছে, সেটা কি বলেন তো, কেউ বলতে পারবেন? যেটা বর্তমান প্রেক্ষিতে ভালোই মোটামুটি আসতেছে। ঠিক আছে, নট লাইক, কারণ যে প্রতি এক্সামে আপনার সাধারণত চেঞ্জ করে ওরা, দুইটা পর পরই হচ্ছে টু আপনার পার্ট কোশ্চেন। চেঞ্জ হয়। এটা হচ্ছে 2 পার্ট কোশ্চেন বা হচ্ছে ডাবল কোশ্চেন। ডাবল কোশ্চেন, এই ডাবল কোশ্চেন যেটা আপনাকে বেসিক্যালি সিম্পল জিনিস 2টা কোশ্চেন করবে। 2টা কোশ্চেন মানে আপনার 2টা আনসার থাকতে হবে ওখানে, মানে আপনি যে থিসিস স্টেটমেন্টটা দিবেন ওইখানে 2টা আনসার আপনার থাকতে হবে, না হলে কিন্তু আপনার এই ইয়েটা হবে না। এইখানে যে প্রবলেমটা হয়, এর কোশ্চেনটা কিরকম আসে দেখেন। এর প্রবলেমটা হচ্ছে এইখানে আর একটা মিস্টেক করে স্টুডেন্টরা, সেটা হচ্ছে, ওকে আপনারা উপরের গুলো তো দেখেছেন, আমরা একটু উপরে লিখি নাহলে দেখতে পারবেন না। 1 সেকেন্ড, আমাদের এটা হচ্ছে আমরা ওই যে ডাবল কোশ্চেন। এই ডাবল কোশ্চেনে আপনাদের যেটা থাকে, সেটা প্রথম কোশ্চেনটা থাকে টু what extent agree or disagree। দেখেন, এটা দেখা মাত্র কেউ বলতে পারবে যে এটা আসলে এটা ডাবল কোশ্চেন এসে, এটা দেখা মাত্র টু হোয়াট এক্সটেন্ট দেখা মাত্রই সবাই বুঝে ফেলে যে ওকে আমাকে তো একটা অপিনিয়ন বেস এসে বা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি কোশ্চেন দিছে। এইটা ভাবাটাই হচ্ছে সবচেয়ে বড় রং, কারণ এর পরবর্তীতে নিচে আর একটা কোশ্চেন থাকে, হোয়াট আর দি ইনিশিয়েটিভস they can take
সাউন্ডস লাইক এ সলিউশন, দেখেন এখানে সাউন্ডস লাইক এ সলিউশন, বাট জিনিসটা হচ্ছে আপনার কাছ থেকে কোনো একটা সাজেশন চাচ্ছে। আপনার দ্বিতীয় যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে আপনার একটা সাজেশন চাচ্ছে, ঠিক আছে? আমাদের যে আমরা যেভাবে পড়াই সেটা হচ্ছে আমাদের এই পুরো যে টাইপ আপনার যেগুলো দেখালাম, এই জিনিসগুলো আপনি অল্প মানে অল্প জিনিস শিখে বা অল্প জিনিস আপনার ভিতরে নিয়ে আপনি কিভাবে আসলে এইগুলো খুব সুন্দরভাবে লিখতে পারেন। ওই যে আর আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে কি, ওই যে প্রথম যে 18 নাম্বার দেখাইছিলাম, এই 18 নাম্বার আসলে কিভাবে তা মানে খুব ইজিলি ভাবে পাইতে পারেন, এইটা হচ্ছে মূলত আমরা শেখাই, ঠিক আছে? রাদার ফোকাসিং অন একসাথে 4 নং 36, আপনি একসাথে 36 নাম্বারের উপর ফোকাস করতে গেলে সমস্যা, আপনাকে আগে ওই 18টা ধরতে হবে, ঠিক আছে? এরপরে দেখেন আমরা হচ্ছে এটা ডিসকাশন বেস, আমরা দেখতেছিলাম যে থিস স্টেটমেন্টটা কিভাবে লিখে, ঠিক আছে? দেখেন এখানে আমরা থিস স্টেটমেন্টটা লিখি, আমরা যেহেতু ডিসকাশন বেস এসেতে আমরা সাধারণত অলদো দিয়ে শুরু করি, যে অলদো গ্রুপ স্টাডি এনকারেজেস কোলাবোরেশন অ্যান্ড আইডিয়া শেয়ারিং, এইখানে দেখেন আপনার ডিসিশন, আই বিলিভ স্টাডিং অ্যালোন ইজ মোর ইফেক্টিভ। কারণ আমাকে কোশ্চেনে করেছিল ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন, ঠিক আছে? ওই যে বলছে আই বিলিভ স্টাডিং অ্যালোন ইজ মোর ইফেক্টিভ, যেহেতু বলছে গিভ ইউর ওন অপিনিয়ন, তাহলে আমাকে আমার অপিনিয়ন দিতে হবে যে আই বিলিভ স্টাডিং অ্যালোন ইজ মোর ইফেক্টিভ বিকজ ইট বিল্ডস ফোকাস, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট স্কিলস। এই যে যে তিনটা কারণ আমি বললাম, ফোকাস, ইন্ডিপেন্ডেন্স, টাইম ম্যানেজমেন্ট, এইটা বলার কারণ কি, ওই যে আমরা একটু আগে বলেছিলাম যে গিভ ইয়োর এক্সামিনার সাম আর্গুমেন্টেটিভ টপিক, এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্টেটিভ টপিক। আমরা যখন ওইখানে যে কথা বলবো তখন হচ্ছে এই বিষয়গুলোর এমফাসাইজ করে কথা বলবো, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যে হ্যাঁ এই বিষয়গুলো আমাদের কিন্তু থাকতে হবে, ঠিক আছে? এরপরে যেটা সেটা হচ্ছে দেখেন অপিনিয়ন এসে বা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এসে, এখানে আমাদের স্ট্রাকচার দেওয়া আছে, ঠিক আছে? কিভাবে আসলে আপনি এটা লিখতে পারেন, এর একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে? এই স্ট্রাকচারগুলো কিন্তু আমরা এখানে নট জাস্ট আমরা শেখাই, প্লাস হচ্ছে এইগুলো আমরা অ্যাপ্লাই করা দেখাই যে আসলে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন কিভাবে, উই শো স্যাম্পল আনসার্স, ঠিক আছে? এর পরবর্তীতে যে হচ্ছে ওই যে আপনার এক্সাম্পল, যে আই এগ্রি দ্যাট অনলাইন এডুকেশন ইজ মোর বেনিফিশিয়াল দ্যান ক্লাসরুম লার্নিং বিকজ ইট সেভস টাইম, প্রোভাইডস ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অফার্স অ্যাক্সেস টু গ্লোবাল রিসোর্সেস। আমাকে যে কোশ্চেন থাকবে ওই কোশ্চেনটা আমার কি করতে হবে, আই অ্যাগ্রি, আমাকে এটা বলতেই হবে যে আই অ্যাগ্রি দ্যাট অনলাইন এডুকেশন ইজ মোর বেনিফিশিয়াল দ্যান ক্লাসরুম লার্নিং। দুইটা টপিক ছিল, দেখেন যে কোনো একটা আমি নিয়ে নিয়েছি, যে অনলাইন এডুকেশন ইজ মোর বেনিফিশিয়াল দ্যান ক্লাসরুম লার্নিং বিকজ ইট সেভস টাইম, এবং এর পরবর্তীতে সে কি করলাম, ওই যে বিকজ দিয়ে ইট সেভস টাইম, প্রোভাইডস ফ্লেক্সিবিলিটি, অফার্স অ্যাক্সেস টু গ্লোবাল রিসোর্সেস। আমার আর্গুমেন্টেটিভ টপিক দিয়ে দিলাম, প্লাস আমি ওই জিনিসটা ডিরেক্টলি অ্যাড্রেস করলাম। এরপরে যেটা ওই যে ডিসকাশন বেজেছে স্ট্রাকচার, এই যে এখানে দেওয়া আছে স্ট্রাকচার। এক্সাম্পলটা কি, although some people believe children should start school early, মানে একজন বলতেছে স্টুডেন্টদের আর্লি স্কুলটা স্টার্ট করা উচিত, আরেকজন বলতেছে না এটা ঠিক না, স্টুডেন্টদের আর্লি যাওয়ার দরকার নেই, ওরা পরে গেলেই হবে। তো আমি কি করতেছি, although some people believe children should start school early, others argue that a later start is better, আদার্স পিপল মনে করতেছে ওইটা বেটার। এইটা হচ্ছে আমার থিসিস স্টেটমেন্ট, আমার ডিসিশন। দেখেন ওই যে ইন মাই ওপিনিয়ন স্টার্টিং লেটার হেল্প চিলড্রেন ডেভেলপ সোশ্যালি অ্যান্ড ইমোশনালি। আপনার অপিনিয়নটা ওই যে আমার অপিনিয়ন হচ্ছে ওই যে থিসিস স্টেটমেন্ট, ইন মাই ওপিনিয়ন স্টার্টিং লেটার হেল্প চিলড্রেন ডেভেলপ সোশ্যালি অ্যান্ড ইমোশনালি। এরপরেরটা সেটা হচ্ছে প্রবলেম সলিউশন। আমরা কি বলেছিলাম, প্রবলেম সলিউশনে আমাদের ডিরেক্ট অ্যাপ্রোচ থাকবে না, আমরা ডিরেক্টলি বলবো না। তাহলে কি দেখেন ওই যে বলতেছে দ্য মেইন প্রবলেম caused by traffic congestions আর pollution and stress। প্রথমে কি বলবো, প্রবলেম বলবো। প্রবলেম কি, ট্রাফিক কনজেশন হচ্ছে আমার প্রবলেম, এই প্রবলেমের কারণে কি হচ্ছে, পলিউশন হচ্ছে, স্ট্রেস হচ্ছে। হাউএভার দিস ক্যান বি সলভ, আমি যেটা বললাম সেটার কিন্তু আমার সলিউশন থাকা লাগবে। সলিউশনটা কি, ওই যে বলতেছি দিস ক্যান বি সলভ থ্রু বেটার পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড স্ট্রিক্টিয়ার কার পলিসিস। এটা আমি কিভাবে সলভ করতে পারি, একটা ভালো পাবলিক ট্রান্সপোর্ট প্রোভাইড করে এবং স্ট্রিক্টিয়ার কার পলিসিস, যে কার পলিসি আছে ওইটাকে একটু স্ট্রিক্ট করে।
এরপরে যেটা সেটা বলতেছে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে কি, আমার পজিশন তো দিতেই হবে, এরপরে হচ্ছে মেন আইডিয়া প্লাস রিজনস প্লাস সাপোর্টিং পয়েন্টস। ঠিক আছে, মানে স্ট্রাকচারটা দেখি যে বলছে ওয়াইল আপনার টপিকের নাম has certain advantages such as advantage number 1, it also has disadvantages like disadvantage number 1. In my opinion, আপনার ওভারঅল পজিশন। এটা হচ্ছে তাহলে কোন টাইপ অফ এসে, এটা দেখে কেউ বলতে পারবেন? আমরা এখানে আমাদের অপিনিয়ন দিচ্ছি, তাহলে এটা ওই কত নাম্বার হইলো আমাদের ওই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে দুইটা বলছিলাম, এটা তাহলে কত নাম্বার? 2 নাম্বার, আউটওয়ে দ্য অ্যাডভান্টেজ অর এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। কি, এটা হচ্ছে ডু দি অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। ঠিক আছে, ওইটা ওইখানে আসলে দেওয়া নেই যে হোয়াট আর দি অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, ওটা হচ্ছে জাস্ট, এটা যদি এরকম হইতো তাহলে এই যে আমাদের ইন মাই অপিনিয়ন সেকশনটা থাকতো না, শুধু এটা while this has certain advantages such as advantage number 1, it also has disadvantages like disadvantage number 1। আর কিছু বলার কোনো দরকার নেই। এরপরে হচ্ছে আপনার বডি প্যারাগ্রাফ। ঠিক আছে, স্যার, একটা এই, প্রশ্ন। জি হ্যাঁ, তাহলে কি 5টা ক্যাটাগরির মধ্যে একটাতেই আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়নটা দিতে পারবো না? সেটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। দুইটাতে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের একটা পার্ট, ওই যে দুইটা আছে একটা, আর প্রবলেম সলিউশনে আমাদের কোনো ওপিনিয়ন দিতে পারবো না। বাকি সবগুলাতে বাকি সবগুলোতে আপনাদের হ্যাঁ, কমপ্লিটলি এগ্রি এই ধরনের ওপিনিয়ন। কমপ্লিটলি অ্যাগ্রি এই ধরনের জিনিসপত্র দিতে হবে। ঠিক আছে, আর অনেকে বলতে পারেন যে ভাই আমি কমপ্লিটলি অ্যাগ্রি না করে আমি তো পার্শিয়ালি অ্যাগ্রিও করতে পারি, এটাও তো লিখতে পারি পার্শিয়ালি অ্যাগ্রি। হ্যাঁ, তো সবচেয়ে বেটার অ্যাপ্রোচ দেখেন কি, মানে সবচেয়ে বেটার অ্যাপ্রোচটা হচ্ছে যে কোনো একজনের পক্ষে যাওয়া। এখানে কিন্তু আসলে আমি কোনো রাজনীতিও করতে আসিনি, আমি কিন্তু কোনো, আমি একজনকে আমার মনের যে কথা সেটা বলে আমি যার একজনকে স্যাটিসফাই করবো, আমি কিন্তু সেটাও করতে আসিনি। আমার এখানে আলটিমেট বা সোল পারপাস হচ্ছে আমি কিভাবে এক্সামটা ভালোভাবে দিতে পারি। এক্সাম দেওয়ার টেকনিক হচ্ছে কি, যে কোনো একটা সাইডে যাও, একটাকে বলো, তাহলে আমার ব্রেনের উপর প্রেশার কম পড়ে, আমার মাল্টিপল জিনিস নিয়ে ভাবা লাগতেছে না। ঠিক আছে, ওয়ারাজ ওই জিনিসটা আসলে স্ট্রাকচারাইজ করা ইজ ভেরি কাইন্ড অফ ডিফিকাল্ট। এরপরে দেখেন আমি যেটা বলি, এটা আমাদের স্লাইড লাগবে না, আমি যেটা মুখেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে এরপরে বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফের যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের কি কি লাগবে, আমরা একটু এইখানে দেখি। বডি প্যারাগ্রাফে আপনার যে জিনিসটা লাগবে এটা হচ্ছে আপনার বডি প্যারাগ্রাফ। আপনার 1 নম্বরে লাগবে হচ্ছে টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সটা কোত্থেকে আসবে? এই টপিক সেন্টেন্সটা মেক শিওর আপনি নিজে বানায় লিখবেন না, এই টপিক সেন্টেন্সটা লিখবেন হচ্ছে যেটা আপনার থিসিস স্টেটমেন্টে আপনি বলে আসছেন বা দিয়ে আসছেন, তাকে সাপোর্ট করে এরকম কোন একটা জিনিস। তার মানে টপিক সেন্টেন্স যেটা আছে, সাপোর্ট ইয়োর থিসিস। আপনারা যখন আগে লিখতেন, ইউনিভার্সিটিতে লিখছেন, আগে স্কুলে লিখছেন, আপনাদের কিন্তু আগে এই যে এইসব জিনিসপত্র ছিল না যে এটাকে সাপোর্ট করো ওটাকে সাপোর্ট করো, এরকম কিছুই ছিল না। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা জিনিস লিখতেন বা বানায় একটা লিখে দিতেন। এখানে কিন্তু তা করা যাবে না। আপনার এই টপিক সেন্টেন্স মানে হচ্ছে আপনার বডি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স, এই প্রথম সেন্টেন্সটা মেক শিওর আপনি যে থিসিস স্টেটমেন্ট দিয়েছেন সেটাকে সাপোর্ট করে। সেটাকে যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, এটা ওইভাবে ইয়ে করতে হবে। আর এরপরে হচ্ছে আপনার বডি, এরপরে যে মানে এই টপিক সেন্টেন্স লেখার পরে কি করতে হবে, 2 নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে টপিক সেন্টেন্সে আপনি যা লিখছেন, ঠিক আছে, এই টপিক সেন্টেন্সে যা লিখছেন একে আপনার সাপোর্ট করতে, মানে সাপোর্টিং ডিটেলস। আমি বলছি কি যে আহ, রহিম করিমের থেকে ভালো, এটা হচ্ছে আমার টপিক সেন্টেন্স ছিল। এখন রহিম যে করিমের থেকে ভালো, কেন ভালো, তার পিছনে কি কারণ আছে সেটা আমাকে বলতে হবে না? এটাই হচ্ছে সেটা, যে সাপোর্টিং ডিটেলস, এই সাপোর্টিং ডিটেলস গুলো আপনার থাকা লাগবে। ওকে, আর এই যে 3 নাম্বার,
3 নাম্বার কি, আপনার একটা এক্সাম্পল লাগবে। দেখবেন প্রতিটা কোশ্চেনের শেষে আপনাকে একটা থাকবে প্রোভাইড রিলেভেন্ট এক্সাম্পল। সরি, আপনার রিলেভেন্ট এক্সাম্পল লাগবে। এই এক্সাম্পলটা কি হতে হবে, এই এক্সাম্পলটা যেন ঘুরে ফিরে আমার মনের মতো এক্সাম্পল দিলে কিন্তু হবে না। এক্সাম্পলটা দিতে হবে যেটা আপনার এই টপিক সেন্টেন্সটাকে কোনো অ্যাঙ্গেল থেকে সাপোর্ট করে। ঠিক আছে, এই এক্সাম্পলটা দিতে হবে কি, এই টপিক সেন্টেন্সটাকে কোনো অ্যাঙ্গেলে সাপোর্ট করলেই হবে। তাহলেই হচ্ছে আপনার এই জায়গার কোয়ালিটিটা এনশিওর হবে। আর মেক শিওর, অলওয়েজ মেক শিওর ইউজ লিঙ্কিং ওয়ার্ডস। এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই লিঙ্কিং ওয়ার্ডস যদি না থাকে, আপনি এই যে সিসি, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, এই পার্ট থেকে নাম্বার কম পাবেন। এই লিঙ্কিং ওয়ার্ডসটা হচ্ছে ডিরেক্টলি ওই জায়গাতে রিলেটেড। লিঙ্কিং ওয়ার্ডসটা কিন্তু ভোকাবুলারির সাথে কম রিলেটেড, বেশি রিলেটেড হচ্ছে আপনার এই সিসি পার্টের সাথে। ঠিক আছে, এইভাবে হচ্ছে বডি প্যারাগ্রাফ 2টাও লিখতে হবে। এরপর হচ্ছে আপনার কনক্লুডিং প্যারাগ্রাফ। কনক্লুডিং প্যারাগ্রাফটা হচ্ছে কি, থিসিস স্টেটমেন্টে যা দিয়েছেন সেটারই একটা নতুন রূপ দেওয়া, প্লাস এই যে যে আপনি পুরো ওভারঅল যা লিখেছেন সেটাকে একটা লাইনে যদি বলা যায় সেটা কেমন হবে সেই জিনিসটা, এটাই হচ্ছে আপনার উপসংহার। ঠিক আছে, দ্যাটস ইট অ্যাবাউট ইউর আইএলটিএস রাইটিং অফ টাস্ক 2। এটা হচ্ছে জাস্ট দ্য ফর্মাল ইন্ট্রোডাকশন। এরপরে আমরা যখন পড়াই তখন কিন্তু এই জিনিসগুলো আসলে স্যাম্পল অ্যান্সার না দেখালে আপনি বুঝতে পারেন না। মানে আমি যদি একটা অ্যান্সার আপনাকে আমি লিখেছি বা কোন একটা স্টুডেন্ট লিখেছে সেটাকে জাজমেন্ট করে দেখানো, এরকম দেখালে হচ্ছে আপনি আলটিমেটলি বুঝতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আমি সারাদিন বক বক করলেও আপনার সামনে জিনিসটা অতটা ক্লিয়ার হবে না, যে যতক্ষণ না পর্যন্ত আপনাকে আমি একটা স্যাম্পল অ্যান্সার দেখাচ্ছি। তো ওই স্যাম্পল অ্যান্সারগুলো দেখায় প্লাস ওইখান থেকে কিভাবে আপনাকে অ্যালাইনমেন্টটা শেখানো যায়, ওই যে 18 নাম্বার, এই 18 নাম্বার কিভাবে পাওয়া যায় আমরা এই জিনিসটা হচ্ছে পরবর্তীতে দেখি। ঠিক আছে, তো আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, আমি একটা টপিক বলি। হ্যাঁ, এটা আমার আসলে ডিসকাশনে পড়ছে নাকি ডাবল পড়ছে, প্রবলেম সলিউশনে পড়ছে। হচ্ছে ইন সাম কান্ট্রিজ it is illegal for companies to reject job applicants for their age. Is this a positive or negative development? এটা আপনাকে বলছে ইজ দিস এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। এটা আপনার In ওই যে ডিসিশন, advantage, এটা না, এটা ইজ দিস এ পজিটিভ problem অর solution, নেগেটিভ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আপনার বলতেছে আপনার অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি কোশ্চেন, আপনার মানে অপিনিয়ন, opinion based, অপিনিয়ন opinion বেস। based মানে কোশ্চেনটা এভাবে আসছে যাতে মানে আসলে বোঝা যাচ্ছে না এটা আমি অপিনিয়ন বেসড হবে নাকি এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্টের ব্যাপারটা ওইভাবে অপিনিয়ন করে ডিসঅ্যাগ্রি আসছে। তো একই, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি একই, মানে আপনার সরি, অপিনিয়ন চাচ্ছে অ্যাডভান্টেজ আপনার ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ বাবা, অপিনিয়ন চাচ্ছে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের অলওয়েজ দুইটা দেখেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এত চেঞ্জ করে না যেটা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি মানে অপিনিয়নে করা যায়। যে অ্যাগ্রি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে অলওয়েজ আপনার থাকবে হচ্ছে হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, হ্যাঁ এরকম, আর হচ্ছে ডু দি অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এর বাইরে তেমন থাকে না। ঠিক আছে, তো আমাদের এই কোর্সটা যেটা আপনারা দেখলেন এটা হচ্ছে জাস্ট ওয়ান পার্ট অফ দ্যাট। জিনিসগুলো আসলে এইভাবেই আপনাদের ইয়েগুলো মডিউলগুলো আমরা এইভাবে সলভ করি, রিয়েল লাইফ প্রবলেমস প্লাস আপনার অ্যালাইনমেন্ট থেকে শুরু করে কিভাবে আপনি এটার একটা রোড ম্যাপ, যেটা যে আপনি আসলে কিভাবে ভালো করতে পারেন সেটারই আসলে একটা পূর্ণরূপ হচ্ছে এই কোর্সটা। আর আজকে হচ্ছে জাস্ট লাইক এ ডেমো ফর দ্যাট। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্ক, আর ইফ ইউ হ্যাভ এনি ইনকোয়ারিজ দেন ইউ ক্যান ডেফিনেটলি ask me, I will give you the answer. আর এই কোর্স রিলেটেড যদি আর কোনো কোশ্চেন থাকে আপনারা তাও করতে পারেন। ভাই 250 ওয়ার্ডের নিচে হলে কি নাম্বার পাওয়া যাবে? 250 ওয়ার্ডের নিচে হলে আপনি অবশ্যই নাম্বার পাবেন, বাট ওইখানে আপনার ওই যে টাস্ক রেসপন্স যে সেগমেন্ট আছে ওইখানে নাম্বারটা কমে যাবে। আমি তো প্রথমে বলে নিয়েছি আপনাকে যে আপনার টাস্কের যে রিকোয়ারমেন্ট, 4টা প্যারাগ্রাফ লেখা, 250 ওয়ার্ড কমপ্লিট করা, এই জিনিসগুলো কিন্তু ডিরেক্টলি ওইটার ভিতরে চলে আসতেছে, ওইখানে নাম্বার কম পাবেন। একটা স্যাম্পল ভাইয়া দেখানো যায়, একটা স্যাম্পল। একটা স্যাম্পল আজকের স্লাইডে আমার কাছে স্যাম্পল নেই, সরি ফর দ্যাট। আচ্ছা আচ্ছা, it's okay. ভাইয়া ওয়ার্ড কাউন্টের জি, কোনো সুযোগ কি থাকবে? মানে আমরা যে কম্পিউটার বেজে ওয়ার্ডে অবশ্যই, হ্যাঁ কম্পিউটার বেজে ওয়ার্ড কাউন্টের সুযোগ থাকে।
মানে যখন সিলেক্ট করব পুরো লেখাটাকে আমরা, তখন কি পাশে লেখা দেখাবে কত ওয়ার্ড হলো? হ্যাঁ হ্যাঁ, কত ওয়ার্ড সেটা সম্পূর্ণ দেখাবে। কম্পিউটার বেজের ফ্যাসিলিটিটাই এটা। আপনার প্রতিটা ওয়ার্ডে, মানে ওয়ার্ড হওয়া শেষে আপনি ইনস্ট্যান্টলি একটা রেকর্ড পাবেন যে কত ওয়ার্ড লিখছেন ওটা সোফার। ওটা সিলেক্ট করা লাগে না, অটোমেটিক্যালি নিচে রেকর্ড থাকে, অটোমেটিক্যালি লিখা, সেম কোনো সিলেক্ট করা লাগবে না, আপনি লিখবেন আর ওর নিচে কাউন্ট করতে থাকবে। কাউন্ট করতে থাকবে। হ্যাঁ, মনে করেন আপনি লিখতে লিখতে হাঁপাই গেছেন, আপনি এখন একটু বসে আছেন, দেখতেছেন কত ওয়ার্ড লিখছেন, সেটাও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। কম্পিউটার বেজে আসলে ওই চিন্তাটা করা লাগে না। কিন্তু বিগ প্রবলেম আমরা যখন ভাইয়া ওয়ার্ডে লিখি জিটির তখন রেট হয় ভুল হলে কোনো ওয়ার্ড, বাট ওখানে হবে না। না, ভাইয়া ভুল জিটির হলে কোনো টাস্ক ওয়ার্ড সেটা বুঝতে পারবেন না। জি আপু বলেন। জিটির টাস্ক 1 নিয়ে কিছু বলবেন? জিটি টাস্ক ওয়ান তো আপনার কোনো একটা প্রবলেম হয়েছে কারোর সাথে, আপনি মনে করেন কোনো একটা হোটেলে গিয়েছেন, হোটেলে আপনি যে দেখলেন যে আপনার হোটেলের সার্ভিস আপনার পছন্দ না। তো এখন আপনাকে বললো যে এখন তুমি হোটেলের যে ম্যানেজার আছে ওর নিকট একটা ইয়ে লিখো, একটা কমপ্লেন লেটার লিখো যে তুমি আসলে এই বিষয়ে কমপ্লেন করতে যাচ্ছ। এক্স্যাক্টলি এরকমই আসে, ঠিক আছে। আপনাকে বেসিক্যালি ওইখানে ওই যে হোটেল ম্যানেজার আছে তাকে অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেস করে তারপরে আপনি আপনার লেখা শুরু করবেন, জাস্ট লাইক ইউ রোড দ্য লেটার। বাট এইখানে আসলে ওই যে আমরা বলি না যে তোমার একজন বন্ধু আসতেছে, হ্যাঁ মানে সরি, তোমার বন্ধুকে তোমার বাসায় আসার ইনভাইট জানিয়ে তুমি একটা লেটার, ইনভাইটেশন লেটার বেসিক্যালি, ওইটা ওই ধরনের হয় না। ওইখানে সাধারণত কোনো একটা প্রবলেম হয়েছে বা কোনো একটা আপনি জবে যাচ্ছেন সেখানে টাইপ অফ এই ধরনের জিনিসপত্র নিয়ে হচ্ছে আপনার ইয়ে হয়। এটা ভাইয়া কি লেটার এটা কি লেটার লেটার? টাইপের তো লেটার টাইপের তো ভাইয়া বেসিক্যালি পার্সোনাল, সেমি ফর্মাল আর ফর্মাল, এই তিন টাইপের হয়ে থাকে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আপনার মানে একটা রেগুলার লাইফ টাইপ অফ, এটা নট ফর্মাল লেটার, এটা রেগুলার টাইপ অফ। যেমন আপনি একটা হোটেলে গিয়েছেন, ওইখানে কি হোটেল ম্যানেজারকে লিখতে গেলে কি আপনি ফর্মালি লিখবেন? আপনি তো অলরেডি সেমি রাগান্বিত হয়ে আছেন, সেমি হ্যাঁ, বুঝতে পারছেন, আপনি তো অলরেডি রাগান্বিত হয়ে আছেন। তো এইখানে সেমি ফর্মাল, হ্যাঁ। ভাইয়া অ্যাড্রেস যে করব, ধরেন হোটেল ম্যানেজারকে আমি অ্যাড্রেস করলাম, তো ওইখানে আমি অ্যাড্রেসটা করবো কি বলে? মানে ডিয়ার স্যার বলে তো ডিয়ার করবো ডিয়ার না, ডিয়ার ম্যানেজার, হ্যাঁ ডিয়ার ম্যানেজার, ডিয়ার ডিয়ার ম্যানেজার, ম্যানেজার। ডিয়ার ম্যানেজার, হ্যাঁ। এখানে যদি আমি ভুলবশত স্যার আর ম্যাডাম বলি, এখানে কি ডিমার্কিং হবে? অবভিয়াসলি আপনার ডিমার্কিং বলতে কি, ওইখানে ওই যে টাস্ক রেসপন্সে কিছু নাম্বার কম পাবেন, কারণ আপনাকে বলেই দিয়েছে ম্যানেজারের নিকট লিখতে, আপনি ম্যানেজার লিখবেন। আচ্ছা, এখানে কিন্তু আসলে একটা জিনিস কি, এখানে আপনার একটা মানে সাধারণ মানে ওই যে কি বলে যে জেনারেল নলেজ টাইপ অফ জিনিসও হয়, যে অলরেডি আপনি মনে করেন রাগান্বিত, আমার একটা সার্ভিসে খারাপ, আপনি স্যার বলবেন বলেন? ভাইয়া ভাইয়া যদি বলে যে রাইট টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, মানে কোনো ইনস্টিটিউটকে বোঝালো, লাইফ হ্যাঁ কিছুকে তখন ওই বোঝালো না, তখন কি হ্যাঁ, বলবো? তখন ওই যে আপনার ওই অনুযায়ী যখন কোনো আপনার লেটসে আপনি কোনো একটা জব অ্যাপ্লিকেশন করতে আসেন, তাহলে ডেফিনেটলি ওইখানে যদি কারো নাম থাকে আপনি অবশ্যই স্যার দিয়ে অ্যাড্রেস করবেন। এটা হচ্ছে সিচুয়েশনাল বা কনটেক্সচুয়াল অনুযায়ী। আর যদি কোনো কিছু মেনশন না করে তাহলে আমরা ডিয়ার স্যার দিয়ে মেনশন করব। হ্যাঁ, কোনো মেনশন না করলে ডিয়ার স্যার দিয়ে অবশ্যই করতে পারেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে যে জিটির ক্ষেত্রে আমরা টাস্ক 1 নাকি টাস্ক 2 দিয়ে স্টার্ট করলে আমাদের জন্য পজিটিভ? অলওয়েজ গো ফর টাস্ক ওয়ান, অলওয়েজ গো ফর টাস্ক ওয়ান। কারণ হঠাৎ করে আপনাকে বললো যে ওই সেম জিনিস, এখানেও টাস্ক ওয়ানে ব্রেন স্টর্মিং এর প্রয়োজন আছে। আপনি কোনোদিন হোটেলে যে কোনো কমপ্লেনই করেন নাই, মানে কমপ্লেন হয়ই নাই, তখন আপনাকে বলছে এই তোমার এই রিলেটেড একটা ইয়ে করো, তো আপনার আগে স্টোরি লাইন সাজানো লাগবে না, কি কি হয়েছে আপনার সাথে। তো এখানে যেখানেই ভাবার বিষয় আছে, আই অলওয়েজ সাজেস্ট যেখানেই ভাবার বিষয় আছে সেখানে ওইটা আগে করা উচিত, কারণ যে ফ্রেশ মাইন্ডে ওইটা করতে ইজি হয়, ঠিক আচ্ছা, আছে। এখানে অনেক সময় আমি বিভিন্ন ইউটিউবের ভিডিওতে দেখেছি যে যেহেতু এটা আমাদের মার্কটা বেশি টাস্ক 2 তে, তো ওটা আগে তারা সাজেস্ট করে যে হ্যাঁ এক্সামে দেওয়ার ডেফিনেটলি, জন্য। আমি তো বললামই আপনার যেটা সুবিধা হয় আপনি সেটাই করতে পারেন। বাট ওই যে আচ্ছা, বললাম যে আমি সাধারণত ওটা করেছি তাই আমি ওইটা বলি। বাট আমি প্রথমেই বলে দিয়েছি যে আপনার যেটা সুবিধা, অনেকে আছে যে না ওইটা তো আমার কোনো প্রবলেম হয় না, ঠিক আছে, এটা এক একজনের এক একটা পার্সপেক্টিভ। বাট মেক শিওর আপনি 20 মিনিটের বেশি ওইটা এক্সপ্লেন করবেন, আসল হচ্ছে ওইটা। কারণ ওইটার জন্য বরাদ্দ 40 মিনিট, আমার ওই 40 মিনিট বরাদ্দ দিলেই হয়েছে, সেটা প্রথমে দেই আর পরে দিই, ওকে। বুঝতে পারছেন। ওকে, তাহলে আপনারা ভাইয়া কম্পিউটার আহ, বেসডে কি কোনো হ্যাঁ পেপার আর পেন আমাদেরকে প্রোভাইড করা হবে? হ্যাঁ, নোট করার জন্য আপনাকে পেপার আর পেন প্রোভাইড করা হবে। আচ্ছা, আমি এখানে একটা কোশ্চেন করতে চাচ্ছি যে আমাদের যে 4টা পার্ট আছে
রাইটিং টাস্ক 2 তে। তো এটার হচ্ছে এক্সাম্পল গুলো আমরা কিভাবে দেব? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যখন হবে তখন বডি প্যারাগ্রাফ 1 এ একটা ডিসঅ্যাডভান্টেজের এক্সাম্পল দিব, আর বডি প্যারাগ্রাফ 2 তে আমরা ডিসঅ্যাডভান্টেজের হ্যাঁ, একটা ডিসঅ্যাডভান্টেজের এক্সাম্পল একটা এক্সাম্পল দিবেন, হ্যাঁ এক্সাম্পল দিবেন। আর মেক শিওর যে এক্সাম্পল গুলো যেন আপনার পার্সোনাল রিলেটেড এক্সাম্পল না হয়। আপনি এক্সাম্পলটা দিবেন হচ্ছে কি পিপলের থ্রুতে, জেনারেলি যে ইয়ে করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর 5টার যে কোশ্চেনের অ্যান্সারের প্যাটার্ন, এটা আমরা কিভাবে নিতে পারবো? এটা হচ্ছে যে বললাম যে আমাদের ওই মানে কোর্সে এইগুলাই, মানে আপনাদের এই ফর্মালি এইগুলাই পড়ানো হবে, আচ্ছা ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। এই ওকে। প্লাস ম্যাটেরিয়ালস বলেন, এগুলো এগুলো সব আমরা প্রোভাইড করবো, ওকে? ভাইয়া ফাইনালি আরেকবার একটু রিক্যাপ করবেন যে ওপিনিয়নটা কোন দুইটা সাইটে, নো ওপিনিয়নটা কোন দুইটা সাইটে হবে? অপিনিয়ন, দেখেন আমি বলি, এটা তো মানে আপনার অপিনিয়ন বেজ যে এসে আছে, অপিনিয়ন বেজে আপনি লেটসে বললেন যে আমি অ্যাগ্রি করি, তাহলে আপনার যে দুইটা বডি প্যারাগ্রাফ আছে মেক শিওর আপনার অ্যাগ্রি নিয়েই লিখতে হবে। আপনি কিন্তু ডিসঅ্যাগ্রিতে যাইতে পারবেন না, কারণ আপনি অলরেডি বলে ফেলেছেন আমি অ্যাগ্রি করি। দুইটা বডি প্যারাগ্রাফেই অ্যাগ্রি যেটা করেন সেটাকেই স্প্লিট করে 50% এখানে 50% পরে এসে বলবেন, ঠিক আছে? আপনার তো পয়েন্ট থাকে, আপনার তো কারণ থাকবে কি কারণে অ্যাগ্রি করেন, সেটা আপনি ওই যে পরবর্তীতে ওইভাবে এক্সপ্লেন করবেন, বাট ডু নট অ্যাড এনি ডিসঅ্যাগ্রি পয়েন্ট, ওখানে অ্যাড করা যাবে না, ঠিক আছে? ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যে বললেন যে নো ডিরেক্ট ওপিনিয়ন হচ্ছে দুইটার ক্ষেত্রে শুধুমাত্র, ওইটা ছিল প্রবলেম সলিউশন আর হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেগুলোতে এক্সপ্লেন ডিসঅ্যাডভান্টেজেস, করতে হ্যাঁ, বলবে। এখানে জি, শুধুমাত্র আমি দিব না, তাই তো? আর বাকিগুলোতে হ্যাঁ, আমার অবশ্যই ওপিনিয়ন দিতে হবে। হ্যাঁ আচ্ছা, অবশ্যই থ্যাংক অপিনিয়ন ইউ দিতে ভাইয়া। হবে। আর ওই যে যা যে কোর্স ডিটেলস প্লাস ওই যে কোর্সে কিগুলো ইয়ে কভার করে, এটা তো শর্ট সেশন। আমরা চাই যে মানে আমরা সবসময় চাই, যেমন আমি আজকে এসে শুধু কোর্স রিলেটেড কি কি পড়াবো এটা আমি বলতেই পারতাম, বাট আমি এইগুলো দেখানোর প্রধান কারণ হচ্ছে যারা অ্যাটলিস্ট এখানে আসছেন তারা অ্যাটলিস্ট কিছু একটা নিয়ে যান, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া আর কি। তো কোর্স ডিটেলস এইটা মানে আমি বললে সারা ক্লাস ভরেই বলতে পারতাম, বাট ওইটা আমি করি নাই, মোস্ট অফ দ্য টাইম আর ওটাতেই চলে গেছে। তো কোর্স ডিটেল সম্পর্কে যে কোনো ধরনের ইনফরমেশন বা ইয়ে জানতে চাইলে আপনার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটু কল করলে ভালো হয়, আপনাদের বেনিফিটের জন্য। কিন্তু আমি কিন্তু এটা ইয়েই বলতে পারতাম। আর কোর্স মডিউলে আমি যদি মানে ইন শর্ট বলি, তাহলে কোর্স মডিউলে আপনারা 4টা মডিউল, আপনাদের যে আইএলটিএস আছে 4টা মডিউলই আমাদের ওভারঅল আমরা কভার করে থাকি, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। একটা কোশ্চেন ভাই, জি, লিস্ট কি 1 সপ্তাহ আগে রেজিস্ট্রেশন করা যায় আইএলটিএস পরীক্ষার জন্য? আপনি 1 সপ্তাহ আগে অবশ্যই পারবেন রেজিস্ট্রেশন করতে, বাট ওই যে বললাম যে আইডিয়াল টাইম হচ্ছে মূলত 1 মাস আগে করলে আপনার পড়াশোনার বা ওভারঅল প্রিপারেশনের জন্য ভালো হয়, ঠিক আছে? ঠিক ওকে আছে ভাই, ভাই। তাহলে সবাই ভালো থাকবেন। আপনারা যদি কোর্সে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের যে এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন, ঠিক আছে? ভালো থ্যাংক থাকবেন ইউ সবাই। ভাইয়া। ওকে, ওয়েলকাম। আসসালামু আলাইকুম।